আজকে আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজের মধ্যে আমরা প্রথমে সবাই লক্ষ্য করেন যে ক্লজকে দুটো ভাগে সাধারণত ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এই ক্লজের ক্লাসিফিকেশন থেকে কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এই নিয়ে আসলে আলটিমেটলি কখনোই কোশ্চেন হয় নাই। ক্লজের ক্লাসিফিকেশন, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং ক্লজ থেকে যত কোশ্চেন হয়েছে এই তিনটা ক্লাসিফিকেশনের মধ্যে থেকেই হয়েছে। আমরা সাবঅর্ডিনেট ক্লজ চেনা পৃথিবীর সব থেকে সহজ একটা কাজ। সাবঅর্ডিনেট ক্লজ আসলে কিভাবে চিনব? প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই আসলে ক্লজ মার্কার দেয়া থাকবে। ক্লজ মার্কার কারা? ডাব্লিউএইচ ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, এবং 90 থেকে 95% ক্লজের শুরুতে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই দুটো ক্লজ মার্কারই থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড না হলে দ্যাট। এছাড়া আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স, ইফ, বিকজ, ঠিক আছে, সিন্স, এইরকম ক্লজ মার্কার আরো অসংখ্য ক্লজ মার্কার আছে। তবে খেয়াল রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ চেনাটা সব থেকে সহজ একটা কাজ। এবং প্রিন্সিপাল ক্লজ নিয়ে আমরা যদি কথা বলি, প্রিন্সিপাল ক্লজের শুরুতে আসলে কোনো ক্লজ মার্কার থাকে না। যদি থেকে থাকে তাহলে আমরা এই শর্ট টেকনিকটা মনে রাখতে পারি, ফ্যান ভয়েস, অর্থাৎ ফ্যান ভয়েস, এস ফর সো, ওয়াই, ইয়েট, ও ফর অর, বি ফর বাট, নর, অ্যান্ড এবং ফর একসাথে যদি আমরা মনে রাখি ফ্যান ভয়েস, এই কথাটা মনে রাখলেই প্রিন্সিপাল ক্লজের শুরুতে আধুনিক ইংরেজিতে সাধারণত কোনো ক্লজ মার্কার থাকে না বললেই চলে। তবে যদি থেকে থাকে তাহলে এই শব্দগুলোর মধ্যেই থাকবে। আর একটা ফান্ডামেন্টাল ব্যাপার হচ্ছে ক্লজের মধ্যে ভার্ব আবশ্যিক, মানে ভার্ব থাকবেই। উইদাউট ভার্ব এ ক্লজ ক্যান নট বিল্ড আপ, কখনোই একটা ক্লজ তৈরি হতে পারে না, ভার্ব থাকবেই। ক্লজ নিয়ে যদি আমরা খুব সংক্ষেপে এই কথা বলতে চাই, ক্লজের সব থেকে সরল বিষয় হচ্ছে এই দুইটা, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। এবং মনে রাখতে হবে প্রতিটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতেই এরকম ক্লজ মার্কার থাকবে। তো আমরা আজকে কথা বলবো সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন নিয়ে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে নাউন ক্লজটা শিখব। আমরা এখন কথা বলবো নাউন ক্লজের অবস্থানগুলো নিয়ে। তিনটা ক্লজের মধ্যে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে, আমরা তিনটা ক্লজের মধ্যে আজকে নাউন ক্লজটা শিখব। এবং নাউন ক্লজ খুবই সহজ একটা ক্লজ। নাউন ক্লজের চারটা অবস্থান মতো আমরা দেখতে পারি। নাউন ক্লজ আসলে কোথায় কোথায় বসে? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটা একটা সেন্টেন্সের গঠন। নাউন ক্লজের প্রথম জায়গায় হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখান থেকে কোশ্চেন আসলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো বাক্যের সাবজেক্টে যদি একটা ক্লজ বসে যায় তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ। এবং সেকেন্ড অপশন হচ্ছে বাক্যের অবজেক্টে নাউন ফর্ম বসতে পারে। অবজেক্ট, এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভেরিয়েশন আছে, আদেও সেটা অবজেক্ট কিনা, নানা অনেক কথা চলে আসে। কিন্তু আমরা খুব সহজভাবে শিখব। নাউন ক্লজ বলেন, অ্যাডজেক্টিভ ক্লজ বলেন অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ বলেন, সকল ক্লজেরই ভার্বের পরে অর্থাৎ অবজেক্টের এই জায়গাটা দখল করতে পারে। কিন্তু অবজেক্টের ক্লজটি তখনই নাউন ক্লজ বলে আমরা স্বীকৃতি দিতে পারি যখন ভার্ব হোয়াটের উত্তর দিবে, অর্থাৎ কি এর উত্তর দিবে। অবজেক্ট নিয়ে আমাদের বেশ কনফিউশন তৈরি করবে, কারণ অবজেক্টে অন্যান্য তিনটা ক্লজই বসতে পারে, নাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, পার্টিকুলারলি অ্যাডভার্ব তো র্যান্ডমলি বসে যেতে পারে। কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে ভার্ব যখন হোয়াটের উত্তর দেয়, আমরা ভার্বকে কোশ্চেন করব হোয়াট দিয়ে, তাহলে আমরা নাউনের অস্তিত্ব পাবো। আর একটা জায়গা প্রিপোজিশনের পরে নাউন বসবে, এটা নাউনের কনস্ট্যান্ট জায়গা, এবং অ্যাডজেক্টিভের পরে বসবে। এই হচ্ছে নাউন ক্লজের এই চারটা জায়গা। এবার আমরা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি নাউন ক্লজের জায়গা, আমরা শুরুতে, লেকচারের শুরুতে বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকে। আমি বোঝার সুবিধার্থে প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের নিচে দাগ দিয়ে দিয়েছি। দেখেন, খেয়াল করেন, হু হ্যাজ ডান দিস ইজ অ্যান অনেস্ট ম্যান। তাহলে আমরা বলেছিলাম সাবঅর্ডিনেট ক্লজের শুরুতেই ক্লজ মার্কার থাকে। দেখেন, হু ক্লজ মার্কার ছিল। তাহলে হু হ্যাজ ডান দিস এর প্রথম পরিচয় হচ্ছে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা কথা বলি, দেখেন, হাউ দ্য বয় কেম ইনটু দ্য রুম ইজ আ মিস্ট্রি। হাউ দ্য বয় কেম ইনটু দ্য রুম, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন, কিভাবে চিনলেন? শুরুতেই ক্লজ মার্কার রয়েছে। আই নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন? শুরুতে একটা ক্লজ মার্কার আছে। নোবডি বিলিভস হোয়াট হি সেজ,
আমরা এই হোয়াট হি সেজ কে সাবঅর্ডিনেট ক্লজ বলে স্বীকৃতি দিয়েছি কেন? শুরুতেই হোয়াট নামক একটা ক্লজ মার্কার আছে এবং লাস্টের সেন্টেন্স যদি আমরা দেখি, উই এক্সপেক্টেড দ্যাট দ্য গেম কুড এন্ড ইন ড্র, এটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে কেন? এই দ্যাটটা ক্লজ মার্কার রয়েছে। কিন্তু কোশ্চেন আসলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা আমরা সবাই চিনবো এবং সকল প্রকার সাবঅর্ডিনেট ক্লজের সাইন, সকল প্রকার সাবঅর্ডিনেট ক্লজকে চেনার একটাই উপায়, শুরুতে ক্লজ মার্কার থাকবেই। তবে রিসেন্ট একটা বিসিএস এর কোশ্চেনে ক্লজ মার্কার একটা ছিল না, সেটাও কথা আছে, নমিনিয়াল দ্যাট ক্লজে দ্যাটকে অমিট করে দেয়া যায় আসলে মাঝে মাঝে, তবে সাধারণত প্রতিটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার থাকবে। এটা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ চেনা সব থেকে সহজ উপায়। এখন আমরা চিনবো এই সাবঅর্ডিনেট ক্লজের পরিচয় থেকেই আমাদের কোশ্চেন হবে। আমরা প্রথম বাক্যে দেখেছি হু হ্যাজ ডান দিস, এই সাবঅর্ডিনেট ক্লজটা আসলে কোন ক্লজ? এটা কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? আচ্ছা, আমরা একটু ভালো করে খেয়াল করি। এই সাবঅর্ডিনেট ক্লজটি বাদে বাক্যের ভার্ব ছিল ইজ। এটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে ঠিক এর আগের পুরো অংশটাই সাবজেক্টের জায়গা, আর সাবজেক্টে একটা ক্লজ যদি বসে যায় তাহলে সেই ক্লজটাকে আমরা অবশ্যই স্বীকৃতি দিব নাউন ক্লজ বলে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটি ছিল একটা নাউন ক্লজ। পরের সেন্টেন্সটাও যদি আমরা দেখি, হাউ দ্য বয় কেম ইনটু দ্য রুম, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আমরা খুব সহজেই, ক্লজ হতে হলে দেখেন কেম ভার্ব আছে, তাহলে নাম দিয়ে ফেলেছি আমরা ক্লজ, শুরুতে হাউ নামক ক্লজ মার্কার আছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাবঅর্ডিনেট ক্লজটি আদৌ কি নাউন ক্লজ হয়েছে কিনা। এখন একটু খেয়াল করেন, এই সাবঅর্ডিনেট ক্লজটি বাদে বাক্যের ভার্ব আছে ইজ। এটা যদি ভার্ব হয়ে থাকে তাহলে এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে একটা ক্লজ বসলে সেই ক্লজটাকে আমরা অবশ্যই নাউন ক্লজ বলবো। কেন? সাবজেক্টে নাউন এবং প্রোনাউন ব্যতীত অন্য কোনো পার্টস অফ স্পিচ কখনোই বসতে পারে না, আর প্রোনাউনের নর্মালি কোনো ক্লজ বা ফ্রেজ কিছুই হয় না। সাবজেক্টে একটা ক্লজ বসে গেলে অবশ্যই সেটা আমরা নাউন ক্লজ বলে আখ্যায়িত দেব। হ্যাঁ, নাউন ক্লজের প্রথম জায়গা এবং কনস্ট্যান্ট জায়গা দুটোর মধ্যে একটা, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টে অবশ্যই নাউন ক্লজই ব্যবহার হবেই। সাবজেক্টে যদি কোনো ক্লজ বসে থাকে তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ বসবে। আমরা পরের বাক্যটা দেখি, আই নো হোয়ার হি লিভস। এই বাক্যের জায়গাটা হচ্ছে, এই বাক্যটাই হচ্ছে আমাদের সব থেকে অবজেক্ট নিয়ে ভ্যারিয়েশন, এই বাক্যটাই নাউন ক্লজে একটু বাধা দেয়। দেখেন আপনি, হোয়ার হি লিভস এই অংশটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে গিয়েছি। ক্লজ চেনার জন্য দেখেন লিভস ভার্ব ছিল, ওর নাম দিলাম ক্লজ, শুরুতে হোয়ার নামক ক্লজ মার্কার ছিল, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রশ্ন হচ্ছে এই ক্লজটি বাদে আমরা ভেঙে ভেঙে নেব বাক্য, যখন আমরা রিটেন পরীক্ষা দিব বাক্যের, তখন তো আপনাকে গ্রামার অ্যাপ্রোপ্রিয়েটলি দেখা হবে এবং বাক্য গঠনে ক্লজের ভূমিকা, ক্লজই তো বাক্য আসলে, ক্লজ ছাড়া তো মানে বাক্য গঠনের কতটা গুরুত্ব সেটা আমরা সহজেই বুঝতে পারি। তো আমরা দেখেন হোয়ার হি লিভস এই সাবঅর্ডিনেট ক্লজটি বাদে আমরা চলে আসি, বাক্যের সাবজেক্ট ছিল আই, নো ছিল ভার্ব। এবার প্রশ্ন করি, আই নো আমি জানি, আমি কি জানি, এই ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করব তখনই সেটা নাউন পেয়ে যাব। হোয়ার হি লিভস, তাহলে এই ক্লজটি এখন নাউন ক্লজ। পরের সেন্টেন্স দেখেন, হোয়াট হি সেইজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল। এবার আমরা প্রশ্ন করি, এই সাবঅর্ডিনেট ক্লজ তো আমরা পেয়েই গেছি, সাবঅর্ডিনেট ক্লজ বাদে বাক্যের সাবজেক্ট ছিল নোবডি, বিলিভস হচ্ছে ভার্ব, হোয়াট হি সেইজ সাবঅর্ডিনেট ক্লজ ছিল। আমরা প্রশ্ন করি ভার্বকে, নোবডি বিলিভস, কেউ বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না, তাহলেই আমরা পেয়ে গেলাম নাউন এবং নাউন ক্লজ। তাহলে অবজেক্ট তখনই নাউনের কাজ করবে যখন ভার্ব হোয়াটের উত্তর দিবে। আমরা আবার দেখব দ্যাট দ্য গেম কুড এন্ড ইন ড্র, হ্যাঁ এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল। আমরা প্রশ্ন করি এই ভার্বটাকে, উই এক্সপেক্টেড, আমরা প্রত্যাশা করেছিলাম, কি প্রত্যাশা করেছিলাম? যে খেলাটি ড্র হয়েই শেষ হয়ে যাবে। এই যে উই এক্সপেক্টেড, কি প্রত্যাশা করেছি, ভার্ব যখন কি এর উত্তর দিবে তখনই আমরা নাউনের অস্তিত্ব পেয়ে যাব। তাহলে নাউন ক্লজের প্রথম দুটো জায়গা, বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথাই না, কিন্তু অবজেক্ট যে নাউন হবে, অবজেক্টে অন্যান্য ক্লজও বসতে পারে, এই জন্য আমাদের ভার্ব সবসময় সাহায্য করবে, ভার্ব হোয়াটের উত্তর দিবে। ভার্ব যদি হোয়াট অর্থাৎ কি এর উত্তর দেয় তাহলে আমরা সেটা নাউন ক্লজ বলে আখ্যায়িত করব। ফ্রেজ হলে নাউন ফ্রেজ হবে, এক কথায় ভার্ব হোয়াটের উত্তর দিলেই অবজেক্ট নাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেটা যদি ক্লজ হয় নাউন ক্লজ, ফ্রেজ হলে নাউন ফ্রেজ, যদি একটা শব্দ হয় তাহলে সেটা শুধু নাউন হবে। পার্টস অফ স্পিচ ক্লজ এবং
ফ্রেজের মধ্যে আমরা গুণগত পার্থক্য নিয়ে আমরা পরবর্তী ক্লাস নিব। আচ্ছা, এবার আমরা কথা বলবো নাউন ক্লজের পরবর্তী ধাপ, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন ক্লজ বসে যায়। প্রিপোজিশনের পরে নাউন ক্লজ ব্যবহার হবে। আমরা সেন্টেন্সটা একটু খেয়াল করি। প্রথম সেন্টেন্স দেখি, হি পেইড অ্যাটেনশন টু হোয়াট আই সেইড। এর মধ্যে আমরা সহজেই, এখন যদি প্রশ্ন করা হয় যে সাবঅর্ডিনেট ক্লজ কোথা থেকে শুরু হয়েছে, আপনি খুব সহজেই বলে ফেলতে পারবেন এই হোয়াট থেকে শুরু হয়েছে, কারণ এটা একটা ক্লজ মার্কার। তাহলে এটা নাউন ক্লজ কিনা দেখেন, এই সাবঅর্ডিনেট ক্লজটি কার পরে বসেছে, ঠিক আগের শব্দটা কি ছিল, টু নামক প্রিপোজিশন ছিল। তাহলে প্রিপোজিশনের ঠিক পরে বসেছে বিধায় এই ক্লজটাকে আমরা বলবো নাউন ক্লজ। I forgot in which drawer he left the key। যদি আমরা দেখি সাবঅর্ডিনেট ক্লজ আসলে কোথা থেকে শুরু হয়েছে, খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারবো, শুরু হয়েছে হুইচ থেকে, সহজেই বুঝে ফেলেছি। এটা তো আমরা ক্লজ পেয়ে গেলাম। ক্লজ নির্ণয় করতে হলে সবসময় আগের দিকে যেতে হয়। ঠিক আগে কে আছে, ইন নামক একটা প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশনের পরে একটা ক্লজ বসেছে, তাহলে এই ক্লজটাকে আমরা অবশ্যই বলে ফেলবো নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ নিয়ে আমরা তিনটা জায়গা দেখেছি অলরেডি। বাক্যের সাবজেক্টে বসে, সাবজেক্ট নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, এটা নিয়েও আমাদের কনফিউশন থাকার কথা না। প্রিপোজিশনের পরে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের অস্তিত্ব থেকে থাকে, তাহলে সেই ক্লজটাকে আমরা অবশ্যই নাউন ক্লজ বলবো। এবং আমরা একটা দেখেছি, বাক্যের অবজেক্টে বসে যায় নাউন ক্লজ, এবং সেই অবজেক্টকে নির্ণয় করতে হলে ভার্বকে সবসময় হোয়াটের উত্তর দিতে হবে। এবং সর্বশেষ যে জায়গাটা, সেটা হচ্ছে খুবই কনফ্লিক্ট, এটা আমার কাছে মনে হয়, আমার এটা অ্যাডজেক্টিভের পরে বসে যায় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভের পরে বসবে, এটা হচ্ছে সর্বশেষ জায়গা। কিন্তু অ্যাডজেক্টিভের পরে বসবে কিনা এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমরা জাস্ট এটুকু মনে রাখবো, অ্যাডজেক্টিভের পরে নাউন হতে পারে, তবে অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব হয় র্যান্ডমলি, এরকম দেখা যেতে পারে। এবং বর্তমানে আমেরিকান ইংরেজিতে পার্টিকুলারলি আমরা যদি টোফেলগুলো ফলো করি, তাহলে এই নাউন ক্লজের অস্তিত্ব আসলে বিলুপ্ত প্রায় অ্যাডজেক্টিভের পরে। কিন্তু আমাদের দেশে তো আসলে ইন্ডিয়ান বেজ ইংরেজি চলে, পরীক্ষাগুলো হয় বিসিএস এর মতো এরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু পার্টিকুলার কিছু ইংরেজি ফলো করে। হ্যাঁ, এবং টোফেলগুলো পার্টিকুলার আপনি যদি ফলো করেন, ব্যারন্স অথবা ক্লিফসের মতো টোফেলগুলো বা পিয়ারসনের টোফেল, তো আলটিমেটলি এই নাউন ক্লজের কোনো অস্তিত্বই বিলুপ্ত ঘোষণা করেছে, কোনো খুঁজেই পাবেন না। অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, বাট অ্যাডজেক্টিভের পরে মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। নাউন ক্লজ আশা করি বুঝতে পারছেন খুব সহজে নাউন ক্লজের অবস্থান। আর সব থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেটা শর্টকাট ইংরেজি আসলে আমরা কেউই শিখবো না, এটা আমরা রিটেন ইংরেজিতে প্রচণ্ড, শুধু যে বিসিএসসি পরীক্ষা দেবেন এমন না, ব্যাংকের ইংরেজি তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে, তো শব্দগত বেশ জটিলতা থেকে থাকে, অনেক বাক্য দেখেই আসলে আইডেন্টিফাই করে নিতে হয় অনেক কিছু। তো সেই জায়গায় শর্টকাট শিখলে একদমই মানে বেসিকটা নষ্ট হবে, আর আলটিমেটলি ফলস্বরূপ কিছু হবে না, সারা জীবন কোচিংই করে যেতে হবে, এরকম একটা ব্যাপার হবে। ভালো থাকবেন সবাই। নাউন ক্লজ অবশ্যই বুঝতে পারছেন।